নমস্কার, আমি প্রসেনজিৎ পোদ্দার, সংঘমিত্র বিদ্যালয়ের জীবনবিজ্ঞানের শিক্ষক এবং বর্তমানে সহকারী প্রধান শিক্ষকের পদে কর্মরত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তত্ত্বাবধানে আমাদের অনলাইন ভিডিও আপলোড একটি কন্টিনিউয়াস প্রসেস, যার নেক্সট পার্ট আমরা আজকে পড়তে চলেছি। আগামীকাল পর্যন্ত আমরা প্রাক নিষেক ঘটনাবলী অধ্যয়ন করেছি। আজ তার নিষেক এবং তার পরবর্তী ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। আমরা নিষেকের পূর্ববর্তী ঘটনাবলী এবং তৎসঙ্গে পলিনেশন বা পরাগযোগ ডিটেলসে আলোচনা করেছিলাম। আমরা গুপ্তবিধি উদ্ভিদের দ্বিনিষেক থেকে অধ্যয়ন করব। দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন গুপ্তবীজী উদ্ভিদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। গুপ্তবীজী উদ্ভিদের পরাগনালী থেকে দুটি হ্যাপ্লয়েড শুক্রাণু ভ্রূণস্থলীতে প্রবেশ করে। এই ঘটনাটি আমরা আগামী স্লাইডেই দেখিয়েছিলাম। তাহলে এখন কি ঘটনা ঘটে না, গুপ্তবীজী উদ্ভিদের পরাগনালী থেকে আগত দুটি হ্যাপ্লয়েড পুংগ্যামেটের মধ্যে একটি হ্যাপ্লয়েড পুংগ্যামেট অর্থাৎ শুক্রাণু গর্ভযন্ত্রের মধ্যে যে ডিম্বাণুটি উপস্থিত তার সঙ্গে মিলিত হয়। এই শুক্রাণুর হ্যাপ্লয়েড ডিম্বাণুর সঙ্গে মিলন পদ্ধতিটিকে বলা হয় সিনগ্যামি, এবং একে আমরা প্রকৃত নিষেক বা ট্রু ফার্টিলাইজেশন বলেও অভিহিত করি। তাহলে রয়ে গেল অপর একটি শুক্রাণু যেটি ভ্রূণস্থলীতে প্রবেশ করেছিল। আমরা আগের ভিডিওতেই বলেছি যে ভ্রূণস্থলীতে দুই মেরু থেকে একটি করে নিউক্লিয়াস কেন্দ্রে আসে, অর্থাৎ পোলার নিউক্লিয়াস দুটি কেন্দ্রে আসে, পরবর্তীকালে সংযুক্ত হয়ে ডিপ্লয়েড ডেফিনেটিভ নিউক্লিয়াস তৈরি করে এবং যা কেন্দ্রীয় কোষে অবস্থান করে। এই ডিপ্লয়েড ডেফিনেটিভ নিউক্লিয়াসের সঙ্গে অপর শুক্রাণুটি মিলিত হয় হয়ে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস উৎপন্ন করে। এই পদ্ধতিকে আমরা অঙ্গজ নিষেক বা ট্রিপল ফিউশন বলি, ভেজিটেটিভ ফার্টিলাইজেশন অর ট্রিপল ফিউশন। এই ক্ষেত্রে লক্ষণীয় যে তিনটি নিউক্লিয়াসের মিলন ঘটছে, দুটি পোলার নিউক্লিয়াস আগেই যারা যুক্ত হয়েছে তার সঙ্গে অপর একটি শুক্রাণু নিউক্লিয়াস মিলিত হয়েছে। সেই জন্য এই ধরনের ফিউশন বা মিলনকে আমরা ট্রিপল ফিউশন বলছি। তাহলে এই এক অদ্ভুত ধরনের নিষেক যেটি দুবার ঘটছে, দুটি শুক্রাণুর মধ্যে একটি শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হচ্ছে প্রকৃত নিষেকের মাধ্যমে, অপর শুক্রাণুটি ডিপ্লয়েড ডেফিনেটিভ নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হচ্ছে হয়ে শস্য নিউক্লিয়াস তৈরি করছে যা ট্রিপ্লয়েড। এই জন্য এই নিষেককে আমরা দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলি। মনে রাখতে হবে যে গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে শস্য নিষেকের পরবর্তীকালে উৎপন্ন হয়। সেই কারণে গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে শস্য নিউক্লিয়াস ট্রিপ্লয়েড বা 3n প্রকৃতির হয়। কিন্তু ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে অর্থাৎ জিমনোস্পার্মিক উদ্ভিদের ক্ষেত্রে, পাইন, সাইকাস এই জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে শস্য নিষেকের পূর্বে গঠিত হয়। যেহেতু শস্য ব্যক্তবীজী উদ্ভিদের নিষেকের পূর্বে গঠিত হয়, তাই ব্যক্তবীজী উদ্ভিদের শস্য হ্যাপ্লয়েড প্রকৃতি বা এন প্রকৃতির হয়। বিভিন্ন পরীক্ষায় এই জায়গা থেকে ছোট ছোট অঙ্কের মতন কিছু প্লয়েডি স্টেট জানতে চাইতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে ব্যক্তবীজী উদ্ভিদের শস্য এবং গুপ্তবীজী উদ্ভিদের শস্যের মধ্যে পার্থক্য কি না। ব্যক্তবীজী উদ্ভিদের শস্য নিষেকের পূর্বে গঠিত হয়, যার ফলে তার প্লয়েডি কি সেটি হ্যাপ্লয়েড প্রকৃতির অর্থাৎ এন প্রকৃতির, আর গুপ্তবীজী উদ্ভিদের শস্য নিষেকের পরবর্তীকালে গঠিত হয়, যার ফলে তার প্লয়েডি ট্রিপ্লয়েড বা 3n প্রকৃতির। তাহলে নিষেকের পরবর্তীকালে আর কি ঘটনা ঘটে? নিষেকের পরবর্তীকালে যে জাইগোট ছিল সেই জাইগোটটি ভ্রূণে পরিণত হয়, শস্য নিউক্লিয়াস শস্যে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয় এবং ডিম্বাশয়টি ফলে রূপান্তরিত হয়। বিজ্ঞানী নওশেন লিনিয়াম এবং ফ্রিটিলারিয়া উদ্ভিদে দ্বিনিষেক আবিষ্কার করেছিলেন। দ্বিনিষেক এবং ট্রিপল ফিউশন
গুপ্তবীজী উদ্ভিদের একটি ইউনিভার্সাল ক্যারেক্টার অর্থাৎ সার্বজনীন বৈশিষ্ট্য। এটি গুপ্তবীজী উদ্ভিদেই দেখা যায়। দ্বিনিষেক হলো সপুষ্পক উদ্ভিদের একটি অনন্য বা ইউনিক ঘটনা। আমরা এখানে কি দেখি, তাহলে দ্বিনিষেকে কটি নিউক্লিয়াস অংশগ্রহণ করছে? দ্বিনিষেকে 5টি নিউক্লিয়াস অংশগ্রহণ করছে। সেই নিউক্লিয়াসগুলি কি কি? 1 ডিম্বাণু, 2টি পোলার নিউক্লিয়াস, তাহলে ভ্রূণস্থলীর মধ্যে 3টি নিউক্লিয়াস আছে, আর 2টি শুক্রাণুর একটি করে নিউক্লিয়াস অর্থাৎ 2টি নিউক্লিয়াস। টোটাল 3 + 2 5টি নিউক্লিয়াস দ্বিনিষেকে অংশগ্রহণ করে। গ্যামেট হিসেবে কটি গ্যামেট অংশগ্রহণ করে? গ্যামেট হিসেবে 3টি গ্যামেট অংশগ্রহণ করে, 2টি পুংগ্যামেট এবং একটি স্ত্রী গ্যামেট। স্ত্রী গ্যামেটটি হলো ডিম্বাণু। এইরকম খুব ছোট ছোট কনসেপচুয়াল থিঙ্কিং রাখা খুব জরুরি, যে কোনোভাবে এখানে পেপার সেট হতে পারে। প্রকৃত নিষেক বা সিনগ্যামির মাধ্যমে একটি ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়, যা পরবর্তীকালে ভ্রূণে বিকশিত হয়। আর ট্রিপল ফিউশনের মাধ্যমে উৎপন্ন ট্রিপ্লয়েড প্রাথমিক শস্য নিউক্লিয়াস, একে আমরা ইংরেজিতে প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস বলি, এটি ট্রিপল ফিউশনের মাধ্যমে উৎপন্ন হয়। ট্রিপল ফিউশনের পরে কি ঘটে না, ট্রিপল ফিউশনের ফলে কেন্দ্রীয় কোষটি প্রাথমিক শস্য কোষ বা প্রাইমারি এন্ডোস্পার্মিক সেলে কনভার্ট হয় এবং অবশেষে শস্যে বিকশিত হয়, যা ক্রমবর্ধমান ভ্রূণকে পুষ্টি সরবরাহ করে। এরপরে নিষেকের পর অ্যান্টিবোডাল কোষ বা সাইনার্জিডসের ভবিষ্যৎ কি না, অ্যান্টিবোডাল কোষ এবং সাইনার্জিডস উভয়ই ক্ষয়প্রাপ্ত হয়। এই সময় জাইগোট ক্ষয়প্রাপ্ত সাইনার্জিড এবং অ্যান্টিবোডাল কোষ থেকে খাদ্য গ্রহণ করে, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত সাইনার্জিডস এবং অ্যান্টিবোডাল কোষ জাইগোটকে খাদ্য প্রদান করে। যে নিষেকে অগতিশীল অর্থাৎ গতিবিহীন পুংগ্যামেট পরাগ নালিকার মাধ্যমে একটি অগতিশীল স্ত্রী গ্যামেটের কাছে আসে, সেই পদ্ধতিকে আমরা সাইফেনোগ্যামি বলি। আমরা আগেও বলেছিলাম গুপ্তবীজী উদ্ভিদের একটি অনন্য বৈশিষ্ট্য, যেখানে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু উভয়ই অচল। এইরকম যে অচল শুক্রাণুকে অচল ডিম্বাণুর কাছে নিয়ে এসে নিষেক ঘটানোর পদ্ধতিকেই আমরা বলছি সাইফোনোগ্যামি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম সেটি হলো নিষেক, দ্বিনিষেক, যা গুপ্তবীজী উদ্ভিদের একটি অন্যতম বৈশিষ্ট্য এবং সার্বজনীন বৈশিষ্ট্য। পরবর্তীকালে আমরা পড়ব নিষেকের পরবর্তী ঘটনাসমূহ এবং তার সঙ্গে জড়িত বেশ কিছু গঠন, পোস্ট ফার্টিলাইজেশন স্ট্রাকচারস অ্যান্ড ইভেন্ট। এখন আমরা কিছুক্ষণ আগেই জানলাম দ্বিনিষেকের পরে শস্য এবং ভ্রূণের বিকাশ ঘটে, ডিম্বাণু বীজে এবং ডিম্বাশয়ে ফলে পরিণত হয়। এই সামগ্রিক ঘটনাকে বলা হয় নিষেক পরবর্তী ঘটনা বা পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টের একটি সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে শস্যের বিকাশ বা ডেভেলপমেন্ট অফ এন্ডোস্পার্ম। আমরা আগেই জেনেছি দ্বিনিষেকের মাধ্যমে একটি প্রাথমিক শস্য কোষ গঠিত হয়, যা বারংবার বিভাজিত হয়ে একটি ট্রিপ্লয়েড শস্যকলা তৈরি করে। প্রাথমিক শস্যকোষ নিজে ট্রিপ্লয়েড, যার ফলে বোঝাই যাচ্ছে বারংবার কোন ধরনের বিভাজন করবে না, মাইটোসিস করবে। তাহলে এই বিভাজন করে সে কি তৈরি করছে না, একটি ট্রিপ্লয়েড শস্যকলা তৈরি করছে, যাকে আমরা এন্ডোস্পার্মিক টিস্যু বলি। এই কলার কোষগুলিতে খাদ্য সঞ্চিত থাকে, যা বর্ধিষ্ণু ভ্রূণকে পুষ্টি সরবরাহ করে। তাহলে শস্যের অন্যতম কাজ কি না, বর্ধিষ্ণু ভ্রূণকে শস্য পুষ্টি সরবরাহ করে। শস্যের প্লয়েড স্তর কি, আবার বলছি, গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে ট্রিপ্লয়েড এবং ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড। তাহলে বিকাশের ওপর ভিত্তি করে শস্যের প্রকারভেদ। এখন শস্যের বিকাশ 3টি পদ্ধতিতে করতে পারে, যা নিষেক পরবর্তীকালে ঘটে। প্রথম, নিউক্লিয়ার শস্য বা মুক্ত নিউক্লিয়ার শস্যের উৎপাদন, নিউক্লিয়ার এন্ডোস্পার্ম অর ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। এই ধরনের শস্য দ্বিবীজপত্রী উদ্ভিদে পাওয়া যায়। এই দ্বিবীজপত্রী উদ্ভিদ কিরকম? পলিপেটালাস। আমরা অনেক আগেই পড়েছিলাম গ্যামোপেটালাস টার্ম। গ্যামোপেটালাস মানে কি বলেছিলাম? পেটাল বা পাপড়িগুলো পরস্পর যুক্ত থাকে।
পলিপেটালাস কথাটির অর্থ হচ্ছে মুক্ত পাপড়ি সমন্বিত উদ্ভিদ, অর্থাৎ যে ফুলের পেটালগুলি যুক্ত থাকে না সেই রকম উদ্ভিদে সাধারণত আমরা শস্য হিসাবে নিউক্লিয়ার এন্ডোস্পার্ম পেয়ে থাকি। আগেও বলেছি গুপ্তবীজী উদ্ভিদের একটি আদর্শ উদাহরণ হিসেবে আমরা ক্যাপসুলাকে ব্যবহার করি। ক্যাপসুলাতেও নিউক্লিয়ার শস্য থাকে। প্রাইমারি এন্ডোস্পার্ম কোষ বা প্রাথমিক শস্য কোষ মুক্ত নিউক্লিয়ার বিভাজনের মাধ্যমে এই শস্য বিকশিত করে। মুক্ত নিউক্লিয়ার বিভাজন কথাটির অর্থ কি? নিউক্লিয়াস কন্টিনিউ বিভাজন করতে থাকবে, কিন্তু যে রেটে নিউক্লিয়াসের বিভাজন হবে সেই রেটে সাইটোকাইনেসিস হবে না, যার ফলে নিউক্লিয়াসকে ঘিরে নতুন কোষ প্রাচীরও সেই রেটে তৈরি হবে না। এর ফলে কি হচ্ছে? প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস বা প্রাথমিক এন্ডোপ্লাজমিক নিউক্লিয়াস যে তৈরি হয়েছে, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস বা প্রাথমিক এন্ডোস্পার্ম নিউক্লিয়াস যেটি ডিনিশেকের ট্রিপল ফিউশনের পর তৈরি হয়েছিল, সে ধারাবাহিকভাবে নিউক্লিয়ার বিভাজনের মধ্যে দিয়ে যায় এবং মুক্ত নিউক্লিয়ার কোষ তৈরি করে। এবং পরবর্তীকালে যখন এই মুক্ত নিউক্লিয়ার কোষগুলির চারিপাশে কোষ প্রাচীর গঠিত হয়, তখন সেটি আবার কোষীয় অবস্থায় যায়। কোষীয়করণের আগে গঠিত মুক্ত নিউক্লিয়াসের সংখ্যা ব্যাপকভাবে পরিবর্তিত হয়। আমরা যে নারকেলের জল দেখতে পাই, এই নারকেলের জল প্রকৃতপক্ষে মুক্ত নিউক্লিয়ার শস্য। এই ধরনের শস্য গুপ্তবীজী উদ্ভিদে সবচেয়ে বেশি দেখা যায়। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কচি নারকেলের ভেতরে আমরা যে তরল পদার্থটি দেখতে পাই সেইটি প্রকৃতপক্ষে কি? সেটি প্রকৃতপক্ষে একটি শস্য। কিরকম শস্য? এটি হচ্ছে নিউক্লিয়ার শস্য বা মুক্ত নিউক্লিয়ার শস্য। আরেক ধরনের শস্য হলো কোষীয় শস্য। আমরা মুক্ত নিউক্লিয়ার শস্যের ক্ষেত্রে কি পড়েছি? যে প্রথমে নিউক্লিয়াসটি কন্টিনিউয়াসলি বিভাজন করবে, কিন্তু যে হারে বিভাজিত হবে সাইটোকাইনেসিস সেই হারে হবে না। কিন্তু গ্যামোপেটালাস অর্থাৎ পাপড়িগুলো যেখানে সংযুক্ত আছে সেই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে নিউক্লিয়াস বিভাজনের সঙ্গে সঙ্গেই সাইটোকাইনেসিসও হয়। তাহলে কি হলো? একদম প্রথম থেকেই যখন নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে, অপত্য নিউক্লিয়াসকে ঘিরে কোষ প্রাচীরও তৈরি হচ্ছে, যার ফলে পুরো শস্য কলা যে গঠিত হচ্ছে তা কোষীয় প্রকৃতির হয়। অতঃপর হেলোবিয়াল টাইপ শস্য বা হেলোবিয়াল এন্ডোস্পার্ম। এটি হেলোবাইলস বর্গে একবিচ্ছত্রী বর্গ দেখতে পাওয়া যায়। এই হেলোবিয়াল শস্য বেসিক্যালি মুক্ত নিউক্লিয়ার শস্য এবং কোষীয় শস্যের মধ্যবর্তী ধরনের শস্য। এই ধরনের শস্যের বিকাশের সময় প্রাথমিক শস্য নিউক্লিয়াস প্রথমে বিভাজন করে অসম সাইটোকাইনেসিস করে। এরপরে দুটি অসম কোষ গঠিত হয়। আমরা 3 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি যে প্রথমে এই যে অসম সাইটোকাইনেসিসের ফলে দুটি অসম কোষ তৈরি হয়েছে। এরপরে প্রতিটি কোষে মুক্ত নিউক্লিয়ার বিভাজন করছে। বড় কোষটিতেও মুক্ত নিউক্লিয়ার বিভাজন করছে, ছোট কোষটিতেও মুক্ত নিউক্লিয়ার বিভাজন করছে। অবশেষে যখন সাইটোকাইনেসিস হচ্ছে তখন এরা কোষীয় গঠন লাভ করছে। এই ধরনের শস্যে তাহলে আমরা দুরকমই ঘটনা ঘটতে দেখছি, যে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের মতন নিউক্লিয়াসের বিভাজনও ঘটছে, আবার কোষীয় শস্য গঠনের মতন একটা সময়ের পর কোষীয় শস্যও তৈরি হচ্ছে। অর্থাৎ এই কারণেই আমরা হেলোবিয়াল শস্যকে বলছি এটি মুক্ত নিউক্লিয়ার শস্য এবং কোষীয় শস্যের মধ্যবর্তী ধরনের শস্য। তাহলে আমরা কি জানলাম? আমরা গুপ্তবীজী উদ্ভিদের নিষেক পরবর্তী শস্যের বিকাশ জানলাম। এই সংক্রান্ত আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবার জেনে নেব। কিছু গুপ্তবীজিতে যেমন অর্কিডেসি, পোডোস্টেমিসি, ট্রাপেসিতে শস্য কিন্তু অনুপস্থিত। ভুট্টা, টমেটোতে মোজাইক এন্ডোস্পার্ম পাওয়া যায়। মোজাইক এন্ডোস্পার্ম মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙের প্যাচ পাওয়া যায়। যেমন আমাদের মেঝেতে মোজাইক হয়, ঠিক সেরকম এই ক্ষেত্রে শস্যের মধ্যে আমরা বিভিন্ন বর্ণের প্যাচ দেখতে পাই। সুপারি আরাকনেট অর্থাৎ অ্যারাকেসি বর্গের বা অ্যানোনেসি পরিবারের এন্ডোস্পার্ম রুক্ষ প্রকৃতির হয়, অর্থাৎ এদের পৃষ্ঠটা, বাইরের পৃষ্ঠটা অত্যন্ত রুক্ষ বা শক্ত হয়। এই ধরনের এন্ডোস্পার্ম বা শস্যকে রুডিমেন্ট এন্ডোস্পার্ম বলা হয়। আমরা আগেই বলেছি
নারকেলের জলটি হচ্ছে মুক্ত নিউক্লিয়াস শস্য, কিন্তু নারকেলের শক্ত সাদা অংশটি, ভোজ্য যে অংশটি, সেটি কোষীয় শস্য। তাহলে আমরা যদি বলি নারকেলের মধ্যে আমরা কোন ধরনের শস্য পাই, যদি জলের কথা উল্লেখ না থাকি তাহলে কিন্তু আমাদের বলতে হবে আমরা দু ধরনের শস্য পাই, নিউক্লিয়ার শস্য পাই, আবার কোষীয় শস্য পাই। আর নিউক্লিয়ার শস্য কোন পার্টটি? নারকেলের জলটি। কিন্তু নারকেলের যে সাদা অংশটি, অর্থাৎ শাঁস যাকে আমরা বলি, সেটি কিন্তু কোষীয় শস্য। কোশ্চেন বুঝে কিন্তু উত্তর করতে হবে, কি ধরনের প্রশ্ন এমসিকিউতে চাওয়া হচ্ছে সেইটি বুঝে আমাদের আনসার করতে হবে। এছাড়া কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে, যেমন চাল, গম, ভুট্টা ইত্যাদির শস্যে আমরা শ্বেতসার বা স্টার্চ পাই। এই কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এমসিকিউতে যদি খুব নলেজ বেসড কোশ্চেন যেগুলো আসে সেখানে আসতে পারে। তাহলে আমরা নিষেক পরবর্তী ঘটনার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা, শস্যের বিকাশ বা ডেভেলপমেন্ট অফ এন্ডোস্পার্ম এবং তার প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। এরপরের যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মানে বিকাশ বা পরিস্ফুটন, সেটি হচ্ছে ভ্রূণের বিকাশ। এখন ভ্রূণের বিকাশ বললে আমাদের দু ধরনের উদ্ভিদের কথা মনে পড়বে, একটি হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ, আরেকটি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ। আমরা দুটি ভ্রূণেরই বিকাশ আমাদের সিলেবাসের অন্তর্গত পার্ট পর্যন্ত আলোচনা করব। প্রথমে আলোচনা করব দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের বিকাশ বা ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো ইন জাইগোট। জাইগোট থেকে ভ্রূণের বিকাশকে এমব্রায়োজেনেসিস বলা হয়। ক্যাপসুলাতে ভ্রূণের বিকাশ হ্যান্ডস্টেইন আবিষ্কার করেছিলেন। আমরা বারবার বলছি, আমরা যে কোনো জায়গাতে এই ক্যাপসুলা টার্মটি পাচ্ছি কেন? গুপ্তবীজী উদ্ভিদের একটি আদর্শ উদাহরণ হিসাবে আমরা ক্যাপসুলাকে ব্যবহার করি, এবং বহু ক্ষেত্রে এই ক্যাপসুলাতে প্রথম বিভিন্ন বিকাশ দেখা গেছে। সেই কারণে আমরা ক্যাপসুলাকে একটা আদর্শ উদাহরণ হিসাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। ভ্রূণটি ভ্রূণস্থলীর মাইক্রোপাইলার প্রান্তে বিকশিত হয়, যেখানে জাইগোট অবস্থান করে। আমরা জানি যে ক্যাপসুলাতে মাইক্রোপাইলার এন্ডে ডিম্বাণু শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে একটি ডিপ্লয়েড জাইগোট তৈরি করে, এবং সেই জাইগোট থেকেই পরবর্তীকালে ভ্রূণ তৈরি হয় বলে ভ্রূণের বিকাশটি মাইক্রোপাইলার দিকেই ঘটে। বেশিরভাগ জাইগোট নির্দিষ্ট পরিমাণে শস্য তৈরির পরে বিভাজিত হয়, কারণ শস্য এই যে জাইগোট থেকে পরবর্তীকালে ভ্রূণ বৃদ্ধি পাবে, অর্থাৎ বর্ধিষ্ণু যে ভ্রূণ তৈরি হবে তাকে খাদ্য সরবরাহ করে। সেই জন্য বেশিরভাগ জাইগোটই শস্য উৎপাদনের পর নিজেদের বিভাজন সুনিশ্চিত করে। এই বিকাশমান ভ্রূণ নিশ্চিত করে যে পুষ্টি প্রদানের জন্য এটি কি এটা ভ্রূণের একটি অভিযোজন, যেখানে সে যাতে এটি নিশ্চিত করছে যে সে যাতে পুষ্টি পায়। উস্পোর উদ্ভিদের জাইগোটকে আমরা বলতে পারি উস্পোর। প্রথম বিভাজনটি তার কিরকম? অনুপ্রস্থ, ট্রান্সভার্স করে কি করছে, তারা দুটি কোষ তৈরি করছে। আমরা যদি লক্ষ্য করি, এই যে দুটি কোষ একটা অনুপ্রস্থ বিভাজনের মাধ্যমে দুটি কোষ তৈরি করেছে, সেই কোষটি কিরকম কোষ? না, পাইলারের দিকে যে কোষটি থাকে তাকে আমরা বলি বেসাল কোষ বা ভিত্তি কোষ বা সাসপেনশন কোষ, আর চালাজাল দিকে যে কোষটি থাকে তাকে আমরা ভ্রূণ কোষ বা এমব্রায়োনাল সেল বা প্রান্তীয় কোষ বা এপিক্যাল কোষ বা টার্মিনাল কোষ বলি। এখন বেসাল কোষ বা সাসপেনশন কোষ কি করবে? বেসাল কোষ বা সাসপেনশন কোষ এবং ভ্রূণ কোষ একত্রিতভাবেই বিভাজিত হতে থাকবে। ভ্রূণ কোষটি মাইটোসিস বিভাজন দ্বারা বিভাজিত হয়ে যে গঠনটি তৈরি করে তাকে আমরা প্রো এমব্রায়ো বলি। তাহলে প্রথমে যে ভ্রূণ কোষটি কিভাবে বিভাজিত হলো? না, মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হলো, হয়ে কি তৈরি করলো? প্রো এমব্রায়ো তৈরি করলো। এটি পরবর্তীকালে গ্লোবের মতন গোলাকার প্রায়, অথবা হৃৎপিণ্ডের আকারে ভ্রূণ সৃষ্টি করে। এই যে দেখা যাচ্ছে হৃৎপিণ্ডের আকারে ভ্রূণ সৃষ্টি করেছে। তাহলে এরপর সাসপেনশন কোষ কি করবে? সাসপেনশন কোষেরও একটি অনুপ্রস্থ বিভাজন হবে। এই সাসপেনশন কোষের অনুপ্রস্থ বিভাজন হতে থাকবে, হয়ে কি তৈরি করবে? না, 6 থেকে 10টি কোষ বিশিষ্ট দীর্ঘ ফিলামেন্টের মতন কাঠামো তৈরি করে। এই যে 6 থেকে 10টি দীর্ঘ ফিলামেন্টের মতন কাঠামো, এই কাঠামোটাকেই আমরা সাসপেন্সার বলি। এই সাসপেনশন কেন গঠিত হয়? পুষ্টি প্রদানের জন্য
খাদ্য সমন্বিত শস্যের দিকে এই সাসপেন্সার ভ্রূণকে ঠেলে দেয়, অর্থাৎ যেদিকে শস্য আছে সেই দিকে যাতে ভ্রূণ চলে যেতে পারে, যার জন্য সাসপেন্সার ভূমিকা পালন করে। সাসপেন্সারের মাইক্রোবাইলার কোষটি স্ফীত হয়, যাকে আমরা হস্টোরিয়াল কোষ বা হস্টোরিয়াল সেল বলি। দেখুন, এই যে সাসপেন্সারের প্রান্তিক কোষ সেটি স্ফীত হয়েছে এবং সাসপেন্সার এই কোষের প্রান্তিক এই স্ফীত কোষটিকে আমরা হস্টোরিয়াল কোষ বলি। ক্যাপসুলার ডিম্বকের দেহ বাঁকা ভাবে অবস্থান করায় ভ্রূণটিও বেঁকে যায় এবং এই ধরনের বাঁকা ভ্রূণকে আমরা টর্পেডো বলি। তাহলে ক্যাপসুলার পরিণত ভ্রূণকে আমরা কি বলছি না টর্পেডো বলছি। একটি সাধারণ দ্বিকোষ ভ্রূণ একটি ভ্রূণক্ষ বা এমব্রায়োনাল অ্যাক্সিস এবং দুটি বীজপত্র নিয়ে গঠিত। যেহেতু দুটি বীজপত্র নিয়ে বীজ গঠিত, সেই জন্য এই ধরনের উদ্ভিদকে আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদ বলি। দ্বিবীজপত্রী উদ্ভিদের কথাটির অর্থ হচ্ছে তার একটি বীজে দুটি বীজপত্র আছে। এবার এই যে ভ্রূণক্ষ এবং বীজপত্র এই নিয়ে গঠিত একটি দ্বিকোষীয় ভ্রূণ যখন আরো বিকাশ লাভ করে তখন কি ঘটনা ঘটে না তার থেকে বিভিন্ন গঠন তৈরি হতে থাকে, অর্থাৎ এই অক্ষ বরাবর বিভেদন স্টার্ট হয়, ডিফারেন্সিয়েশন স্টার্ট হয়। তাতে কি তৈরি হয় না ভ্রূণ মুকুল বা প্লিমিউল এবং ভ্রূণমূল র্যাডিক্যাল ভ্রূণ অক্ষ বরাবর তৈরি হয়। একে টাইগেলাম বা প্রধান ভ্রূণক্ষ বলা হয়। বীজপত্র যেখানে আছে, এই যে বীজপত্র আছে, কটিলেডন বীজপত্রের ইংরেজি নাম। এই কটিলেডনের ওপরের দিকে অংশটিকে বলা হয় বীজ পত্রাদিকাণ্ড বা এপিকটাইল। এই এপিকটাইল থেকেই পরবর্তীকালে ভ্রূণমুকুল বা এই এপিকটাইল ভ্রূণমুকুল বা কাণ্ডের অগ্রভাগে শেষ হয় এবং পরবর্তীকালে এখান থেকেই কাণ্ডের অগ্রভাগ তৈরি হয়। বীজপত্রের নিচের স্তরে কে বলা হয় বীজ পত্রাবকাণ্ড, অর্থাৎ বীজপত্র নিচের দিকে যে ভ্রূণাক্ষ আছে তাকে বলা হয় বীজ পত্রাবকাণ্ড বা হাইপোকটাইল। বীজ পত্রাবকাণ্ড ভ্রূণমূল বা মূলাগ্রে গিয়ে শেষ হয়। ভ্রূণমূল বা মূলাগ্রে গিয়ে শেষ হয়। মূলাগ্রে রুট ক্যাপ বা মূলত্র দ্বারা আবৃত থাকে। এই রুট ক্যাপ কি করে না মূলাগ্রকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। ভ্রূণের এই ধরনের বিকাশকে ক্রুসিফেরি টাইপ বা ওনাগ্রেড টাইপ বলা হয়। দ্বিবীজপত্রী ভ্রূণের বিকাশের সব থেকে সাধারণ ধরন অর্থাৎ কমন টাইপ হচ্ছে এই ক্রুসিফেরি টাইপ। ক্যাপসুলায় ক্রুসিফেরি ধরনের ভ্রূণের বিকাশ দেখা যায়। তাহলে আমরা দ্বিবীজপত্রী ভ্রূণের ক্ষেত্রে আমরা কি দেখলাম না প্রথমে একটি কোষ সেটি বিভাজিত হচ্ছে। সেই বিভাজনটি কিরকম বিভাজন না সেই বিভাজনটি হচ্ছে আমাদের অনুপ্রস্থ বিভাজন বা ট্রান্সভার্স বিভাজন। এর ফলে কি তৈরি হচ্ছে দু ধরনের কোষ তৈরি হচ্ছে। একটি কোষকে আমরা বলছি ভ্রূণ কোষ বা এমব্রায়োনাল সেল বা এপিক্যাল কোষ বা প্রান্তীয় কোষ, অপর কোষকে বলছি বেসাল কোষ বা ভিত্তি কোষ বা সাসপেন্সার কোষ। বেসাল ভ্রূণ কোষটি বিভাজিত হয়ে কি তৈরি করছে প্রথমে প্রোএমব্রায়ো তৈরি করছে, যা পরবর্তীকালে গ্লোবের আকার অথবা হৃৎপিণ্ডের আকার ধারণ করছে। সাসপেন্সার কোষটি বিভাজিত হয়ে কি তৈরি করছে না অনেকগুলো 6 থেকে 10টি প্রায় কোষ বিশিষ্ট একটি দীর্ঘ ফিলামেন্টের মতন কাঠামো তৈরি করছে, যাকে আমরা সাসপেন্সার বলছি। এই সাসপেন্সার কোষ এবার কি করছে না সাসপেন্সার কোষের কাজ কি না সাসপেন্সার কোষ ভ্রূণটিকে এমন দিকে ঠেলে দিচ্ছে যেখানে শস্য আছে। কেন শস্যের মধ্যে ভ্রূণের জন্য ভবিষ্যতে খাদ্য সঞ্চিত থাকে। এরপর সাসপেন্সারের একদম প্রান্তিক কোষটি ফুলে ওঠে, যাকে আমরা হস্টোরিয়াল কোষ বলছি। এখন ক্যাপসুলার যেহেতু ভ্রূণটি বাঁকা, তাই ক্যাপসুলার এই ভ্রূণের বাঁকা অবস্থানকে আমরা টর্পেডো বা পরিণত ভ্রূণ বলছি। দ্বিকোষীয় অবস্থায় ভ্রূণের একটি ভ্রূণক্ষ এবং দুটি বীজপত্র থাকে। এখন ভ্রূণক্ষ বরাবর ভ্রূণমুকুল বা প্লিমিউল এবং ভ্রূণমূল গঠিত হয়, যাকে আমরা টাইগেলাম বা প্রধান ভ্রূণক্ষ বলি। পরবর্তীকালে দেখা যায় যে বীজপত্রের ওপরের স্তরে অর্থাৎ ভ্রূণক্ষের যে অংশটি অবস্থিত তাকে আমরা বীজ পত্রাদিকাণ্ড বা এপিকটাইল বলছি। এটি কোথায় গিয়ে শেষ হচ্ছে ভ্রূণমুকুল বা
কাণ্ডের অগ্রভাগে গিয়ে শেষ হচ্ছে। ঠিক সেইভাবে বীজপত্রের নিচের দিকে ভ্রূণকের অংশটিকে আমরা বীজপত্রাবকাণ্ড বা ভাইপোকাটাইল বলছি। সেটি কোথায় গিয়ে শেষ হচ্ছে? ভ্রূণমূল বা মূলাগ্রে। মূলাগ্র কিভাবে নিজেকে রক্ষা করছে? না একটি টুপির ন্যায় অংশের মাধ্যমে, যাকে আমরা মূলত্র বলছি। তাহলে এই ধরনের যে বীজের ভ্রূণের বিকাশ, এই বিকাশকে আমরা বলছি ক্রুসিফেরি টাইপ বা ওনাগ্রেড টাইপ। ক্যাপসুলার ক্রুসিফেরি ধরনের ভ্রূণের বিকাশ দেখতে পাওয়া যায়। তো আমরা এতক্ষণ যা পড়লাম সেটি দ্বিবীজপত্রী ভ্রূণের বিকাশ। এবার আমরা দেখব একবীজপত্রী ভ্রূণের বিকাশ। আমাদের সিলেবাসের মধ্যে বা সিলেবাসের পারভিউতে যেটুকু আছে আমরা সে অনুযায়ী পড়ছি। এখন একবীজপত্রী উদ্ভিদের বীজের মধ্যে অনেক রকম ভিন্নতা দেখা যায়। তবু একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ বিকাশের প্রাথমিক পর্যায়টা অর্থাৎ এমব্রায়োজেনিক্যাল যে ফেজটা আছে সেটা অনেকটা একরকম। আমরা যে এক্সাম্পলটা সাইট করছি সেটা ঘাসের ভ্রূণের উদাহরণ। ঘাস পরিবারের বীজপত্রকে আমরা স্কুটিলাম বলি। এটি ভ্রূণকের একপাশে অবস্থিত। এর নিচের প্রান্তে ভ্রূণক্ষ, ভ্রূণমূল, র্যাডিকেল, মূলত্র বা রুটকাপ সমন্বিত হয়। অর্থাৎ একদম নিচের দিকে ভ্রূণকের অংশটি হচ্ছে ভ্রূণমূল এবং মূলত্র। যে এই দুই ভ্রূণমূল এবং মূলত্র কোলিওরাইজা নামক একটি অভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে। তাহলে কোলিওরাইজার চরিত্র কি? এটি একটি অভেদ্য আচ্ছাদন, যেটি কি করছে না ভ্রূণমূল এবং মূলত্রকে আবৃত করে রাখছে। স্কুটিলাম যে স্থানে ভ্রূণককে যুক্ত হয় সেই ভ্রূণকের অংশটিকে বলা হয় বীজপত্রাদিকাণ্ড বা এপিকটাইল। বীজপত্রাদিকাণ্ড একটি বিটপাগ্র অর্থাৎ শুট অ্যাপেক্স, যেখান থেকে বিটপ তৈরি হওয়া শুরু হচ্ছে, এবং কয়টি পাতার প্রাইমোরিয়া অর্থাৎ লিপ প্রাইমোরিয়া, যেখান থেকে পরবর্তীকালে পাতা গঠিত হবে, নিয়ে গঠিত। তাহলে বীজপত্রাদিকাণ্ড, বিটপাগ্র এবং লিফ প্রাইমোরিয়া নিয়ে গঠিত। এবং এই বিটপাগ্র এবং লিপ প্রাইমোরিয়াকে ঘিরে একটি ফাঁপা পাতার ন্যায় অংশ অবস্থান করে, যাকে আমরা কোলিওপটাইল বলি। তাহলে কোলিওপটাইল কাদের আবৃত করে রাখছে? বিটপাগ্র এবং পাতার প্রাইমোরিয়াকে। আর কোলিওরাইজা কাদের আবৃত করে রাখছে? ভ্রূণমূল এবং মূলত্রকে। এইটুকু জিনিস খুব ক্লিয়ারলি আমাদের মনে রাখতে হবে। তাহলে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কি দেখলাম না, তাদের বীজপত্রকে আমরা স্কুটেলাম বলছি, যেটি ভ্রূণকের একটি পাশে অবস্থান করে। নিচের প্রান্তে ভ্রূণক্ষ, ভ্রূণমুকুল এবং মূলত্র নিয়ে গঠিত, যা কোলিওরাইজা নামক অভেদ্য আবরণ দ্বারা আবৃত থাকে। আর স্কুটেলাম যেখানে ভ্রূণককে সংযুক্ত হচ্ছে সেখানে বীজপত্রাদিকাণ্ড থাকে, যাকে আমরা এপিকটাইল বলি। আর বীজপত্রাদিকাণ্ড কি নিয়ে তৈরি? বিটপাগ্র বা শুট অ্যাপেক্স এবং লিফ প্রাইমোরিয়া বা পাতার প্রাইমোরিয়া। এখন এই লিফ প্রাইমোরিয়া এবং বিটপাগ্রকে কে ঘিরে অবস্থান করে না একটা ফাঁপা পাতার ন্যায় অংশ একে ঘিরে অবস্থান করে। এই অংশটিকে আমরা বলি কোলিওপটাইল। নিষেক পরবর্তীকালে ফুলের মধ্যে কিছু পরিবর্তন ঘটে, যেগুলোকে আমরা পোস্ট ফার্টিলাইজেশন চেঞ্জেস বলি। আমি এই স্লাইডটি ইংরেজিতে করা আছে, বাংলাতেও বলছি। আর প্রত্যেকটি শব্দ এখনো পর্যন্ত আমরা যা যা পড়েছি তার প্রত্যেকটি শব্দ স্লাইডে আগেই বাংলায় করে দেওয়া আছে। তাহলে নিষেকের আগে যা ছিল ডিম্বাশয় বা ওভারি, সেটি নিষেকের পরে ফলে পরিণত হয়। ডিম্বক বা ওভিউল বীজে পরিণত হয়। ফলোত্বক বা ডিম্বাশয়ের ত্বক পেরিকার্প বা ফলোত্বকে পরিবর্তিত হয়। তাহলে ফলের ত্বককে আমরা পেরিকার্প বলছি। ইন্টিগুমেন্ট অর্থাৎ ত্বক বীজের ত্বকে পরিবর্তিত হয়। যেহেতু ওভিউল বা ডিম্বক বীজে পরিণত হয়, তাহলে ওভিউলের ইন্টিগুমেন্ট অর্থাৎ ওভিউলের ত্বক কিসে কনভার্ট হবে? ডিম্বকের ত্বক কিসে কনভার্ট হবে? সিড কোডে কনভার্ট হবে বা বীজত্বকে পরিণত হবে। বীজত্বকের ধর্ম কি? এটা অত্যন্ত দৃঢ়। কেন? কারণ বীজের ভেতরে যে ভ্রূণ আছে সেই ভ্রূণটাকে তাকে রক্ষা করতে হবে। অন্তঃস্থ ত্বক সে টেগমেনে কনভার্ট হয়। টেগমেনটা কি জিনিস? না বীজের
অভ্যন্তরীণ আবরণকে আমরা বলছি টেগমেন। টেগমেন কোথা থেকে আসছে না অন্তস্থ ইন্টিগুমেন্ট বা ত্বক পরবর্তীকালে টেগমেনে কনভার্ট হচ্ছে। এবার নিউসেলাস কি হয় ডিজেনারেট হয়, কিছু ক্ষেত্রে নিউসেলাস থেকে যায়, তাকে আমরা পেরিস্পার্ম বলি। ইন্টিগুমেন্ট কি হয় বীজের বাইরের ত্বক তৈরি করে, তাকে আমরা কি বলি টেস্টা। তাহলে দুটো টার্ম শিখলাম, বীজের বাইরের ত্বককে আমরা বলছি টেস্টা এবং বীজের অন্তঃস্থককে আমরা বলছি টেগমেন। সাইনার্জি অ্যান্টিবোডাল কোষ কি হয় আমরা আগেই বলেছি, তারা বিনষ্ট হয়। ডিম্বকের হাইলাম কি হয় সিডের হাইলামে পরিণত হয়, যাকে একটি ক্ষতের ন্যায় গঠন দেখতে পারি। আমরা হাইলামকে ওইভাবে দেখতে পাবো না, আমরা কিভাবে দেখবো তা বীজের মধ্যে একটা ক্ষতর ন্যায় গঠন আছে, সেটিই হচ্ছে বীজের হাইলাম, যা ডিম্বকের হাইলামের রূপান্তরিত রূপ। ডিম্বক বৃন্ত বীজের বৃন্তে কনভার্ট হবে, যা ভেঙে যেতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে। ডিম্বকের মাইক্রোপাইল বীজের মাইক্রোপাইলে কনভার্ট হয়, ডিম্বকের চালাদা বীজের চালাদায় কনভার্ট হয়। এরপর অত্যন্ত কতগুলো গুরুত্বপূর্ণ প্লয়েড স্তর বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে আসে। আমরা জানি জাইগোট ডিপ্লয়েড, কেন একটি হ্যাপ্লয়েড শুক্রাণু একটি হ্যাপ্লয়েড ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে জাইগোট তৈরি করেছে। এবার জাইগোটই মাইটোসিস করে একটি ভ্রূণ বা এমব্রায়ো তৈরি করে, তাহলে জাইগোট যদি নিজের ডিপ্লয়েড হয় এন্টায়ার ভ্রূণও ডিপ্লয়েড। ভ্রূণমুকুল বা র্যাডিক্যাল ডিপ্লয়েড, ভ্রূণমূল র্যাডিক্যাল ডিপ্লয়েড, ভ্রূণমুকুল প্রিমিউল ডিপ্লয়েড, আমরা যাই পাবো সবই ডিপ্লয়েড। তাহলে সপুষ্পক উদ্ভিদের আমরা যে কোনো স্ট্রাকচার পাচ্ছি সবই ডিপ্লয়েড। এক্সেপশন কি এক্সেপশন কিছু আমাদের কাছে আছে, কিছু হ্যাপ্লয়েড আর একটিমাত্র ট্রিপ্লয়েড সেট পাই। ট্রিপ্লয়েড কি ট্রিপ্লয়েড হচ্ছে শস্য নিউক্লিয়াস, ট্রিপ্লয়েড হচ্ছে শুধু শস্য বা শস্য নিউক্লিয়াস। আর এদের মধ্যে আমরা হ্যাপ্লয়েড কি পাবো আগেই পড়েছি মাইক্রোস্পোর মাদার সেল কিন্তু ডিপ্লয়েড, অর্থাৎ রেণু মাতৃকোষ কিন্তু ডিপ্লয়েড, সে পুং রেণু মাতৃকোষ হোক বা স্ত্রী রেণু মাতৃকোষ হোক, কিন্তু পুং রেণু বা স্ত্রী রেণু নিজে কিন্তু হ্যাপ্লয়েড। মাথায় রাখতে হবে পুং রেণু এবং স্ত্রী রেণু হ্যাপ্লয়েড। আচ্ছা, এরপর পরাগনালীতে যে অঙ্গজ কোষ এবং জনন কোষ তৈরি হয় সেগুলো কি হ্যাপ্লয়েড। মেল গ্যামেট ফিমেল গ্যামেট যে তৈরি হচ্ছে কোথা থেকে, মেল গ্যামেট তৈরি হচ্ছে মাইক্রোস্পোর থেকে, ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে মেগাস্পোর থেকে। দুটো গ্যামেটই হ্যাপ্লয়েড। মেগাস্পোর আমি আগেই বললাম হ্যাপ্লয়েড। এমব্রায়োস্যাক মানে হচ্ছে ভ্রূণস্থলী, ভ্রূণস্থলীতে আমাদের যত নিউক্লিয়াস তৈরি হয় সবই কিন্তু হ্যাপ্লয়েড। কেবল পরবর্তীকালে কেন্দ্রীয় কোষে দুটি পোলার নিউক্লিয়াস যুক্ত হয়ে কি তৈরি করছে না ডিপ্লয়েড ডেফিনেটিভ নিউক্লিয়াস তৈরি করছে, কিন্তু অরিজিন উৎপত্তিগতভাবে ভ্রূণস্থলী কি ভ্রূণস্থলীর প্রত্যেকটি নিউক্লিয়াসে হচ্ছে হ্যাপ্লয়েড, ভ্রূণস্থলী নিজেও হ্যাপ্লয়েড। সাইনার্জিট হ্যাপ্লয়েড, অ্যান্টিবোডালস বা অ্যান্টিবোডাল কোষ হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড, যে দুটি পোলার নিউক্লিয়াস তৈরি হচ্ছে তারাও হ্যাপ্লয়েড। তাহলে এইগুলি হলো আমাদের সব হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড এবং ট্রিপ্লয়েড স্টেটের বা প্লয়েড স্টেটের অবস্থা। আমাদের কিন্তু এই স্টেটগুলো মনে রাখতে হবে, পরবর্তীকালে আমরা যখন এমসিকিউ সলভ করব দেখব এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশেষে আমরা কি দেখব, আমরা গুপ্তবীজী উদ্ভিদের একটি জীবনচক্র দেখব। আমরা অ্যাঞ্জিওস্পার্মিক প্লান্ট দেখিয়েছি, সেখান থেকে একটা ফ্লাওয়ার বা ফুল দেখিয়েছি। ফুলের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, কার্পেল বা গর্ভপত্র, স্ট্যামেন বা পুংকেশর। কার্পেলকে আমরা মেগোস্পোরোফিলের সঙ্গে সমতুল্য এবং পুংকেশর বা স্ট্যামেন মাইক্রোস্পোরোফিলের সঙ্গে সমতুল্য, এই কথাগুলি আমরা আগেই বলেছি। কার্পেলের মধ্যে কি তৈরি হয়, ওভিউল তৈরি হয় বা ডিম্বক তৈরি হয়। স্ট্যামেনের মধ্যে বা পুংকেশরে আমরা কি পাই না পরাগথলি পাই। ডিম্বককে আমরা মেগাস্পোরাঞ্জিয়াম বলতে পারি, অর্থাৎ এটা একটি ইন্টিগুমেন্টেড মেগাস্পোরাঞ্জিয়াম, আমরা আগেই পড়েছি। পোলেন স্যাক মাইক্রোস্পোরাঞ্জিয়ামের সমতুল্য, অর্থাৎ পরাগথলি মাইক্রোস্পোরাঞ্জিয়ামের সমতুল্য। মেগাস্পোরাঞ্জিয়ামে মেগাস্পোর মাদার সেল তৈরি হয়, মাইক্রোস্পোরাঞ্জিয়ামে মাইক্রোস্পোর মাদার সেল তৈরি হয়। এইগুলোকেই আমরা স্পোরোজেনেসিস বলি।
এবং এখন মাইক্রোস্পোর মাদার সেল, মেগাস্পোর মাদার সেল থেকে মেগাস্পোর তৈরি হওয়াকে বলি মেগাস্পোরোজেনেসিস, এবং মাইক্রোস্পোর মাদার সেল থেকে মাইক্রোস্পোর তৈরি হওয়াকে আমরা বলি মাইক্রোস্পোরোজেনেসিস। এখন মেগাস্পোর থেকে তার অতঃপর কি তৈরি হয় আমরা দেখেছি মাইক্রোগ্যামেটোজেনেসিসের মাধ্যমে স্ত্রী গ্যামেটোফাইট, যাকে আমরা ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক বলি। এবং মাইক্রোস্পোর থেকে কি তৈরি হয় না মাইক্রোগ্যামেটোজেনেসিসের মাধ্যমে পুং গ্যামেটোফাইট তৈরি হয়। এখন ফিমেল গ্যামেটোফাইট বা ভ্রূণস্থলীতে আমরা কি পাই, একটি আমরা ডিম্বাণু পাই আর দুটি সেকেন্ডারি নিউক্লিয়াস, একটি ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াস পাই। ডিম্বাণুকে একটি পুং গ্যামেট নিষিক্ত করে, যাকে আমরা বলেছি সিনগ্যামি। আর একটি পুং গ্যামেট সেকেন্ডারি ডেফিনেটিভ নিউক্লিয়াসকে সে সঙ্গে মিলিত হয়, একে আমরা ট্রিপল ফিউশন বলেছি, যার ফলে শস্য তৈরি হয় যেটি ট্রিপ্লয়েড। যেহেতু ডিপ্লয়েড ডেফিনেটিভ নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস ডিপ্লয়েড এবং একটি মেল গ্যামেট বা পুং গ্যামেট হ্যাপ্লয়েড, তারা যখন যুক্ত হচ্ছে ট্রিপল ফিউশনের মাধ্যমে শস্য ট্রিপ্লয়েড প্রকৃতির হয়ে যাচ্ছে। সিনগ্যামির মাধ্যমে উৎপন্ন জাইগোটকে আমরা উস্পোরও বলতে পারি। এই উস্পোর ডিপ্লয়েড প্রকৃতির, যেই উস্পোরটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে ভ্রূণ তৈরি হয়। ভ্রূণ থেকে পরবর্তীকালে আমরা দেখেছি ভ্রূণ বীজের মধ্যে থাকে। এই বীজ যদি অনুকূল পরিবেশে মাটিতে পড়ে এবং অনুকূল পরিবেশ সে যদি তার সর্বোচ্চ পরিবেশ পেতে পারে, সর্বোত্তম পরিবেশ, সেই ক্ষেত্রে সেই বীজের অঙ্কুরোদ্গমের মাধ্যমে নতুন গুপ্তবীজী উদ্ভিদ উৎপন্ন হতে পারে। এই হলো আমাদের এই চ্যাপ্টারের নিষেকের পরবর্তী ঘটনাসমূহ কি কি ঘটতে পারে। এখানেই আমাদের এই ভিডিওটির সমাপ্তি। এরপরে আমরা আমাদের সিলেবাস ওরিয়েন্টেড আরও কিছু পার্ট আছে এই চ্যাপ্টারের অন্তর্গত, সেগুলি আমরা অধ্যয়ন করব। এই ভিডিওটিতে আমরা এতদূরই অধ্যয়ন করব। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব। নমস্কার।